নমস্কার। 2026 সালের 26শে জানুয়ারিতে রিপাবলিক ডেকে সেলিব্রেট করতে আমরা নিয়ে এসেছি পলিটির 26টা কোশ্চেন। চলুন আজকে আমরা গণতন্ত্র দিবসকে সেলিব্রেট করি আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে, আমাদের পলিটিক নলেজকে আরেকটু এনহ্যান্স করে। আমি তমগ্ন ঘোষ, আপনারা দেখছেন আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল। আসুন, নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশ নয়? আপনাদের কাছে অপশনগুলো রয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সংসদীয় সার্বভৌমত্ব। আদতে ইন্দিরা গান্ধী এবং রাজনারায়ণের একটাই, যখন তারা ভোটে কন্টেস্ট করেন তাই নিয়ে একটা কেস হয়। এই কেসের ডিটেলসে আমরা আসছি। এই কেসের মাধ্যমে এটা এস্টাবলিশড হয় যে যদিও ভারতের পার্লামেন্ট ভারতের সংবিধানকে সংশোধন করার অধিকার রেখে থাকে, তবুও তারা সংশোধনের করার ক্ষমতা রাখা সত্ত্বেও কনস্টিটিউশনের উপরে নয়। সংবিধানের সার্বভৌমত্বটা সব থেকে বেশি, পার্লামেন্টেরও নয়। আসুন দেখা যাক কি হয়েছিল। 1971 সালে রায়বেরিলি থেকে ইন্দিরা গান্ধী নির্বাচন লড়েন। তার অপোনেন্ট ছিলেন প্রার্থী রাজনারায়ণ। তিনি পরাজিত হন। পরাজিত হয়ে তিনি অভিযোগ আনেন যে গভর্নমেন্ট মেশিনারির মিসইউজ করা হয়েছে, ইউজেসটা লঙ্ঘন করা হয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পাবলিক অ্যাক্টকে ভায়োলেট করা হয়েছে, এবং তিনি এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ী করেন। সেই অনুযায়ী এলাহাবাদ হাইকোর্ট ডিবার করেন মিসেস গান্ধীকে, এবং 6 বছরের জন্য তিনি কোনো ভোটের প্রসেসে পার্ট করতে পারবেন না, সেটা বলা হয়। এবং এর পরবর্তীকালে 1975 জরুরি অবস্থা, 39th সংশোধনী বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেখানে আর্টিকেল 329A কে আনা হয়, যেখানে বলা হয় যে প্রধানমন্ত্রীর নির্বাচন এগুলো আদালতে কন্টেস্ট করা যাবে না। তার পরবর্তীকালে সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করে 39th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করা হয়, এবং সুপ্রিম কোর্ট 1975-এ 329A কে অসাংবিধানিক বলা হয়, এবং এস্টাবলিশ করা হয় ফাইনালি যে অবভিয়াসলি তার আগে এই রায়টার আগে কেশবানন্দ ভারতীর কেসের রায়টা হয়ে গেছিল 1973-তে। আলটিমেটলি এটা বলা হয় যে সংসদ মানে পার্লামেন্ট যেখানে আইন বানিয়ে কনস্টিটিউশনের সংশোধন করা যেতে পারে, সেটাও কিন্তু সেই সংসদও কিন্তু কনস্টিটিউশনের বা সংবিধানের উপরে নয়। এই দেখছেন সেই সময়কার নিউজ পেপারের একটা ছবি কাট আউট, যেখানে বলা আছে যে ইন্দিরা গান্ধীকে ডিবার্ট করা হয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন প্রথম প্রতিষ্ঠিত হয় কোন মামলায়? আজকে আমরা মোটামুটি কোশ্চেনগুলো এনেছি যাতে এই গণতন্ত্রকে সেলিব্রেট করতে গিয়ে বিভিন্ন ল্যান্ডমার্ক যে জাজমেন্টগুলো এসছে জাস্টিসদের দ্বারা, অনারেবল জাস্টিসদের দ্বারা, সেইগুলো নিয়ে যাতে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হয় এই দেশ, এই গণতন্ত্র যা নিয়ে আমাদের গর্ব করা উচিত, সেটা কি করে স্টেবল থেকেছে, সেটা কি করে হয়েছে আজকের দেশ। আসুন, কেশবানন্দ ভারতী মামলা, এই মামলাতেও ছিল, এটা একটু আগেই বললাম 1973-তে এটা হয়েছিল, যেখানে বলা হয় বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কথা। এই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনই সব থেকে উপরে, কনস্টিটিউশনের উপরে কেউ নেই, আইনের উপরে কেউ নেই, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার্স মানে ক্ষমতার পার্থক্যকরণ থাকবে, এবং জুডিশিয়াল রিভিউ, আর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কোনোভাবে লেজিসলেচার দ্বারা প্রভাবিত হবে না, এবং অবভিয়াসলি সেকুলারিজম। এইগুলো ছিল আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এইগুলোকে কখনো চেঞ্জ করা যাবে না কোনো আইনের মাধ্যমে, কোনো ল বা কোনো কিছুর দ্বারা। চলে যাই পরেরটাতে। অর্থ বিল সংক্রান্ত বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল কোন আইন? কোন আইনের সময় এই বিতর্কটা হয়েছিল? আদতে আধার অ্যাক্ট যখন 2016 আনা হয়, তখন আধার অ্যাক্টখানা আনা হয় লোকসভায়, রাজ্যসভায় নয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন অর্থ বিল বা মানি বিল এটা সবসময় লোকসভাতেই পেশ করা হয় প্রথমে। ওকে,
তো এই নিয়ে একটি বিতর্ক হয়, এই আধারকে মানি বিলের মতো করে কেন পেশ করা হয়েছিল। আধারের সংক্রান্ত আরো একটি মামলা খুব ল্যান্ডমার্ক জাস্টিস আছে, সেটা ছিল জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অবভিয়াসলি ডক্টর রিটায়ার্ড জাস্টিস পুট্টুস্বামী ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। তিনি একজন প্রাক্তন বিচারপতি ছিলেন, যিনি আধারের ব্যাপার স্যাপার নিয়ে পিআইএল ফাইল করে দেন। তিনি বলেন আধারের যে স্কিমটা আছে এটাকে তিনি চ্যালেঞ্জ করেন, যে এটা তো আমাদের দেশের নাগরিকদের, ভারতীয় নাগরিকদের প্রাইভেসিকে বাইফার্কেট করে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা এটা ছিল, আপনারা হয়তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, যদি দেখতে না পান একটু বড় করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এরপরে বিতর্ক এটা হয় যে মেজর ইস্যুটা এটা ছিল যে প্রাইভেসিটা কি আদৌ ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। প্রাইভেসি এবং আর্টিকেল 21 মানে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কোনো কি সংযোগ আছে না নেই, এই নিয়ে চলে। আমরা এগুলো ডিটেলে আলাদা করে আলোচনা করি, আলাদা করে আমাদের কোর্সের মধ্যে আলোচনা করি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আজকের এই বিশেষ দিনে দেখালাম। এবং আলটিমেটলি এটা রায় এটাই হয় যে হ্যাঁ, ভারতীয় নাগরিকদের প্রাইভেসিটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট এবং সেটাকে রক্ষা করাটা জরুরি। এই কারণেই আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক জায়গাতে মাস্কড আধার বলা হয়, মানে পুরো আধার নাম্বার আপনাকে ডিসক্লোজ করতে হয় না সিকিউরিটি রিজনসের জন্য। এবং এই কেসগুলোর ভার্ডিক্টের ফলস্বরূপ হয়েছে আপনার আধারের লাস্ট 4টে ডিজিটকে অনেক জায়গায় আপনি এখন দিতে হয়, পুরো আধারটাও দিতে হয় না। আমাদের স্পেশাল অফার চলছে 299-এ 2 বছরের ভ্যালিডিটিতে টেস্ট প্রাইম, এবং আপনারা চাইলে এই কোডটা ইউজ করতে পারেন। এই কোডটা ইউজ করলে আপনাদের প্রাইস পড়বে 279 টাকা 72 পয়সা। আমি রাউন্ড ফিগারে 280 রেখে দিয়েছি। চলে আসুন পরের কোশ্চেনে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে সেকুলারিজম কথাটা বা সেকুলার কথাটা কোন সংশোধনীর মাধ্যমে আনা হয়? আপনারা সবাই জানেন, দিস ইজ 42nd অ্যামেন্ডমেন্ট। চলে আসি পরেরটাতে। রাষ্ট্রপতির শাসনের অপব্যবহারের সীমারেখা টানে কোন কেস? কোন কেসের দ্বারা? চেষ্টা করুন তো, কেউ জানেন কিনা চেষ্টা করে দেখুন, এটা অ্যান্সার দিতে পারবেন কিনা। রাষ্ট্রপতির শাসনের অপব্যবহারের সীমারেখা টানে কোন কেস? কোন ল্যান্ডমার্ক জাস্টিস এই রাষ্ট্রপতির শাসনের অপব্যবহারের জন্য, মানে অপব্যবহার যাতে না হয় তার জন্য তাতে সীমারেখা টেনেছিল? কেউ বলতে পারবেন? চলুন চলে আসি আমাদের উত্তরে। কি হয়েছিল এই সময়? এস.আর. বোম্মাই সরকার গঠন করতে চেয়েছিলেন এবং তার সরকারকে ফেলে দেওয়ার জন্য একটা বিরাট বড় চক্রান্ত হয়। বেসিক্যালি 19-20 জন তার পার্টি থেকে বেরিয়ে অন্য একটা পার্টিতে জয়েন করে যায়, যেটা অ্যান্টি ডিফেকশন লকেও বাইফার্কেট করে যায়। একটা লুপহোল ছিল যে সেটা নিয়ে করে যায়, আমরা সেটা ডিটেলে পরে আলোচনা করবো, আজকে এমসিকিউ এর জন্য বেশি আলোচনা করছি না। তো এখানে বলা হয় এস.আর. বোম্মাই কেসে যে রাষ্ট্র এবং এই জিনিসটাকে করার জন্য, এই কনস্পিরেসি যেটা হচ্ছিল সেটা করার জন্য যেটা হয়েছিল, প্রেসিডেন্ট রুল জারি করা হয়েছিল। তো সেই মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে রাষ্ট্রপতি শাসন বিচারযোগ্য এবং চাইলেই রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যাবে এমন ব্যাপারটা নয়। তো এটা একটা রাষ্ট্রপতি শাসনের যাতে অপব্যবহার না হয় তার জন্য একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এইখানে এই ডকুমেন্টটা আপনারা যে চ্যানেলে পেতে পারেন সেগুলো অলরেডি দেওয়া আছে এখানে একটুখানি কেসটা ডিটেলসটা বলে রেখেছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আচ্ছা, সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারকে স্থগিত করার কথা বলা হয়েছে? অ্যান্সার ইজ আর্টিকেল 359। বেসিক্যালি কিছু কিছু জায়গায় এরকম থেকেই থাকে যেখানে সুপ্রিম কোর্টের দ্বারা সমস্ত ফান্ডামেন্টাল রাইটের উপরে যদি কখনো কেউ কেস করতে যান, সেই যে কেসটা করতে পারবেন না সেটা বলা আছে। ফর এক্সাম্পল, কোভিডের সময় বলা হলো যে আপনি রাস্তাঘাটে বেরোবেন না, কোভিড চলছে, আপনি রাস্তাঘাটে বেরোবেন না। এখন যদি কেউ মনে করেন যে না, আমার তো অধিকার আছে, মৌলিক অধিকার, আমি তো ভারতবর্ষের মধ্যে ভ্রমণ করতেই পারি, তাহলে এটার জন্য আমি কেস করে দিই, এটা আপনি করতে পারবেন না। দ্যাটস হোয়াট আর্টিকেল 359 বলে, যে এরকম ক্ষেত্রে এরকম কেস করতে দেবে না। আচ্ছা, জুডিশিয়াল রিভিউ,
জুডিশিয়াল রিভিউ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ কোন দেশ থেকে নেওয়া হয়েছে কে বলতে পারবেন? জুডিশিয়াল রিভিউ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 1803 সালে মারবেরি অ্যান্ড ম্যাডিসন বলে একটা মারবেরি ভার্সেস মেডিসনের একটা মামলা হয়েছিল। দীর্ঘায়িত গল্প, তাই এখানে বলছি না। তো এই মামলার ফলস্বরূপ এসেছিল যে আমেরিকাতে তাদের কোর্ট, সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্ট এই যে ডিসিশনগুলো নিতে পারে এবং তাদের ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার ক্ষমতা রয়েছে, বা যে কোনো জিনিসের, যে কোনো আইনেরই জুডিশিয়াল রিভিউ হতে পারে, বিচার বিভাগীয়ভাবে সেটাকে আলোচনার পর্যায়ে আনা যেতে পারে। এমন না যে আইন বানিয়ে দিলেই সেটাই শেষ কথা হয়ে গেল। তো এই যে জুডিশিয়াল রিভিউ কনসেপ্ট, সেটা প্রথম এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেখান থেকে আমরা নিয়েছি। চলে আসি পরেরটাতে। ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল আছে বা শিডিউল আছে? আপনারা সবাই জানেন, অ্যান্সার ইজ 12। চলে আসি সংসদীয় ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম। সংসদীয় ব্যবস্থা আমাদের সবার জানা উচিত। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য থেকে। সংবিধানের কোন অংশে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলা হয়েছে? কে বলতে পারবেন? আশা করি সবাই পারবেন। দেখে নিন কে বলতে পারবেন। আশা করি সবাই পারা উচিত। একদমই তাই। পার্ট 4 এগিয়ে চলি। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের বাইরে? সেটা হচ্ছে, আগে ছিল, পরবর্তীকালে সরিয়ে দেওয়া হয়, এখন 300 আর্টিকেলে চলে গেছে। সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। চলে আসি পরেরটাতে। কোয়াসি ফেডারেল কেন বলা হয় ভারতীয় ফেডারেশনকে বা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে? এভাবে কেন বলা হয়? কারণ এখানে কেন্দ্র প্রিডমিনেন্টলি একটুখানি স্ট্রং, তাকে বেশি পাওয়ার, বেশি ক্ষমতা দেওয়া রয়েছে। ওকে, এই শক্তিশালী কেন্দ্র, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার আমরা বলি। একটু আগেই কথায় বলছিলাম যে মানি বিল কোথায় প্রথমে পেশ করা হয়? মানি বিল কোথায় পেশ করা হয়? কারা কারা বলতে পারবেন? একটু দেখে নিন। একটু আগেই বলেছি, আশা করি পারার মতো। লোকসভা ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নির্বাচন কমিশনের সাংবিধানিক ভিত্তি কোথায়? আর্টিকেল 324। চলে যাচ্ছে আমরা পরের কোশ্চেনে। মৌলিক কর্তব্য কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি, অ্যান্সার ইজ সোভিয়েত ইউনিয়ন। কোন মামলায় ভারসাম্য তত্ত্ব বা হারমোনি ডক্ট্রিন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস প্রতিষ্ঠিত হয়? কোন মামলায় ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার হয়? কারা কারা বলতে পারবেন? দিস ইজ মিনার্ভা মাইলস কেস। আচ্ছা, পঞ্চায়েত রাজ সাংবিধানিক মর্যাদা পায় কোন 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 সংশোধনের দ্বারা বা কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা? দ্য অ্যান্সার ইজ 73rd অ্যামেন্ডমেন্ট। মিউনিসিপ্যালিটি অবভিয়াসলি আমরা জানি পঞ্চায়েত রাজ পাচ্ছে 73rd-এ, মিউনিসিপ্যালিটি পাচ্ছে 74th-এ। জনস্বার্থ মামলা করার পথ প্রদর্শক বিচারপতি কে? দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দেখি কে কে পারেন। অ্যান্সার ইজ জাস্টিস PN ভাগবতী। হচ্ছে মিস্টার জাস্টিস PN ভাগবতী। ভারতের সংবিধানকে জীবন্ত দলিল কেন বলা হয়? কারণ আপনারা অলরেডি দেখেছেন ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা পড়ে থাকি। তো যেহেতু এটি সংশোধনযোগ্য, তাই জন্য আর কি জীবন্ত দলিল বলা হয়। মৌলিক কর্তব্য কোন ফান্ডামেন্টাল ডিউটিস ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, রাজ্যপাল নিযুক্ত হন কার দ্বারা? অবভিয়াসলি রাজ্যপাল নিযুক্ত, অ্যান্সার দেওয়াই আছে, খুব সহজ কোশ্চেন, প্রেসিডেন্টের দ্বারা। রিট জারি করার ক্ষমতা কোন কোন আদালতের থাকে? আপনাদের সুবিধার্থে অ্যান্সার দিয়েই রেখেছি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। উপরাষ্ট্রপতি কোন সভার চেয়ারম্যান? পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান। সংবিধান কার্যকরী হয় কোন তারিখে? এই তারিখটাতে পার্শিয়ালি হয়েছিল, 26শে নভেম্বর 1949-এ পার্শিয়ালি হয়েছিল। কেন হয়েছিল? কারণ কেন আমরা 26শে নভেম্বর না করে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করছি? তার রিজনটা হচ্ছে এই সময় পার্শিয়ালি অ্যাক্টিভ করা হয়েছিল এবং 30-এর দশকে
স্বরাজ করার জন্য, স্বরাজ দিবস পালন করার জন্য 26শে জানুয়ারি ডেটটা ঠিক করা ছিল। সেই জন্য 26শে জানুয়ারি 1950-এ সংবিধান পুরোপুরি লাগু হয়। তাই সংবিধানের জন্য এটা আমরা বলি এটা কনস্টিটিউশন কেম ইনটু ফুল ফোর্স। আচ্ছা, রিটায়ারমেন্ট এজ ফর সুপ্রিম কোর্ট জাজ, রিটায়ারমেন্ট এজ ফর সুপ্রিম কোর্ট জাজ আপনাদের জানা উচিত 5 ইয়ার্স। রাজ্যপালের অধ্যাদেশ, সময় কম তাই জন্য তাড়াতাড়ি করছি, আর্টিকেল 213। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার ক্ষমতা কার থাকে? অবভিয়াসলি সুপ্রিম কোর্টের। আরেকবার দেখিয়ে দিই, আমাদের স্পেশাল অফার চলছে, 299-এ নিতে পারেন। যদি আপনি আরও ডিসকাউন্ট চান YT60-তে করলে আপনি 280 টাকায় পেয়ে যাবেন। এবং এই দুটো চ্যানেল আছে, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা চাইলে এইখানে এই ডকুমেন্টটা, এই পুরো পিডিএফটা পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।